আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দেখো কি দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো এভাবে একটা টানা হয়েছে। তারপরে কি দেখো, এটা অনেকগুলো প্লেট আছে এখানে, কি অনেকগুলো দেখো যে এখান থেকে কি ভূমিকম্প সৃষ্টি হয়েছে এগুলো বলতেছে, এবং একটা দেওয়া আছে বার্মিজ প্লেট, একটা আছে কি ইন্ডিয়ান প্লেট। তো দৃশ্যকল্প এটা 2 আর এটা হচ্ছে কি দৃশ্যকল্প 1। তো এখান থেকে আমাদের কি এটা উদ্দীপক। তো কোশ্চেনগুলো দেখি আমরা। আচ্ছা, বলতেছে ক নম্বর যে কালবৈশাখী কি কি বলতেছে কালবৈশাখী কি। তো বলতেছে ক নম্বর দেখো যে গ্রীষ্মকালে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে বিকেলে বা সন্ধ্যার দিকে উত্তর পশ্চিম দিক থেকে, কোন দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে যে ঘূর্ণিঝড় ও ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া প্রবাহিত হয় তাকে কালবৈশাখী বলা হয়। তো কি তাকে কালবৈশাখী, দেখো তাকে কালবৈশাখী ঝড় বলা হয়। কোন দিক থেকে, উত্তর ও পশ্চিম দিক থেকে যে ঘূর্ণিঝড় ও ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া প্রবাহিত হয় তাকে কালবৈশাখী ঝড় বলা হয়। এরপর খ নম্বর বলতেছে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। কি বলতেছে, বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি করতে বলতেছে, বর্ণনা করতে বলতেছে। আচ্ছা, মৌসুমী বায়ু কি আমাদের বুঝতে হবে। বললাম যে মৌসুমী বায়ু হচ্ছে, দেখো যে বিভিন্ন ঋতুতে, কি বললাম, বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে হাওয়া বইতে থাকে সেটাকে বলতেছে আমরা মৌসুমী বায়ু। মনে করো যে কি, দেখো যে আমরা দেখলাম যে গ্রীষ্মকালে হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে এক ধরনের মৌসুমী হাওয়া বইতে থাকে। আবার দেখো, আবার হচ্ছে শীতকালে উত্তর দিক থেকে একটা হাওয়া বইতে থাকে। আবার এই যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে হাওয়া বইতে থাকে এগুলোকে আমরা বলতেছি কি মৌসুমী বায়ু। এখন বলতেছে বাংলাদেশের জলবায়ু মূলত মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত। এই মৌসুমী বায়ুর ফলে দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ধান, পাট সহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য সুনির্দিষ্ট তাপমাত্রা ও পর্যাপ্ত বৃষ্টিপাত থাকা দরকার হয়, যা মৌসুমী বায়ু নিশ্চিত করে। উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং অধিক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের নিবিড় চিরহরিত বনভূমি গড়ে উঠেছে। বর্ষাকালে নদ নদীগুলো পানিতে ভরে ওঠে, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। পাশাপাশি এই বায়ুর প্রভাবে ভূগর্ভস্থ পানির স্তর সমৃদ্ধ হয় এবং দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, এটা হচ্ছে কি খ। এবার হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দৃশ্যকল্প 1 ও 2 এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। কি বলতেছে, দৃশ্যকল্প 1 এবং 2 এর মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, বলতেছে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এর মধ্যে গভীর কার্যকারণ সম্পর্কে বিদ্যমান। দৃশ্যকল্প 2 এর টেকটোনিক প্লেটের ইন্ডিয়ান ও বার্মিজ প্লেট সীমানা নির্দেশ করা হয়েছে, যার নড়াচড়া বা সংঘর্ষের ফলে দৃশ্যকল্প 1 এবং প্রদর্শিত ভূমিকম্প বা কম্পনের সৃষ্টি হয়। মূলত দৃশ্যকল্প 2 হলো কারণ এবং দৃশ্যকল্প 1 হলো তার ফলাফল। বলতেছে কি, দেখো যে দৃশ্যকল্প 1 কে কি বলতেছে, যে প্রদর্শিত ভূমিকম্প বা কম্পনের সৃষ্টি হয়, এবং মূলত দৃশ্যকল্প 2 হলো কারণ এবং দৃশ্যকল্প 1 হলো তার ফলাফল। এবার বলতেছে কি, দেখো যে পৃথিবীর ভূত্বক কতগুলো বড় প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। কি ভূত্বক মানে কি, ভিতরের যে ত্বক আছে এই ভূত্বক কতগুলো বড় প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। দৃশ্যকল্প 2 অনুযায়ী বাংলাদেশ ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেটের সংযোগ স্থলে অবস্থিত। মনে করো যে এখানে একটা প্লেট আর এখানে একটা প্লেট, এই যে সংযোগ স্থল এইখানে বাংলাদেশের অবস্থান, ঠিক আছে। তারপরে বলতেছে যে ভূ অভ্যন্তরে এই প্লেটগুলোর সংঘর্ষ, বিচ্যুতি বা আকস্মিক নড়াচড়ার ফলে যে বিপুল শক্তির সৃষ্টি হয় তা তরঙ্গ আকারে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়লে দৃশ্যকল্প 1 এর মতো কম্পন অনুভূত হয়। দেখো এই যে দৃশ্যকল্প 1 এর দেখালো না এমন, এগুলো হচ্ছে কি কম্পন অনুভূত হয়েছে, মানে কি কম্পন হচ্ছে কি তার ফলাফল, এক জায়গায় ভূমিকম্প হয়। বলতেছে অর্থাৎ প্লেট বা পাতের অস্থিরতার কারণে এই ভূপৃষ্ঠে ভূমিকম্প সংঘটিত হয়। বলতেছে বাংলাদেশের ভৌগোলিক ইতিহাসে এই সম্পর্কের বা ভূমিকম্পের প্রভাবে নদীপথ পরিবর্তনের বাস্তব প্রমাণ পাওয়া যায়। দেখো আমরা জানি যে 1787 সালে এক ধরনের কি ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পতে যে এই ভূমিকম্পতে কি ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করেছিল। কি বলতেছে এখানে, দেখো যে 1787 সালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হয়ে গিয়েছিল।
পানিতে কি উপরে পানি নিচে মানে নিচের পানি উপরে উঠে এসেছিল, এর ফলে কি নদীটি তার পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং নতুন স্রোতধারা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি যমুনা নদীর উৎপত্তি ঘটে। অর্থাৎ দৃশ্যকল্প 2-এ নির্দেশিত প্লেটের স্থিরতার কারণে কি স্থিরতার কারণে দৃশ্যকল্প 1-এর মতো ভূমিকম্প হয়, যা নদীর গতিপথ পরিবর্তনের মতো বড় ভৌগোলিক পরিবর্তন করতে ঘটাতে সক্ষম। এবার বলতেছে ঘ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনে কি দেখি একটু, বলতেছে দৃশ্যকল্প 2-এ বাংলাদেশে কোন বিষয়ে সতর্ক করেছে? কি দৃশ্যকল্প 2 বাংলাদেশের কোন বিষয়কে সতর্ক করেছে? এই বিষয়ে তোমার প্রস্তুতি কি করতে বলতেছে, মূল্যায়ন করো। বলতেছে যে বাংলাদেশ এই দুটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একটা ইন্ডিয়ান প্লেট আর একটা হচ্ছে কি বার্মিজ প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত। প্লেটগুলো সামান্য বিচ্যুতি বা নড়াচড়া বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। অতীতের এই ধরনের ভূমিকম্পের ফলে বাংলাদেশের প্রকৃতিতে বিশাল পরিবর্তন এসেছে। যেমন 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নদী সৃষ্টি হয়েছিল। এছাড়াও তিস্তা নদীও 1787 সালের বন্যা বা ভূমিকম্পের প্রভাবে গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের পরিত্যক্ত পথে প্রবাহিত হতে শুরু করে। দেখো, এই তিস্তা নদী আগে গঙ্গার সাথে মিলিত হতো, পরে এই 17 সালে ভূমিকম্পের ফলে পরবর্তীতে কি এই যমুনার সাথে একসাথে মিলিত হয়েছে এভাবে। তো দেখো, এই দিক থেকে যমুনা আসতেছে আর এই দিক থেকে কি তিস্তা আসতেছে, তারপরে এই নদীটা পরবর্তীতে এইদিকে আবার কি একদম দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, এমন বুঝাইতেছে। তো বলতেছে বাংলাদেশের প্রস্তুতির মূল্যায়ন, দেখো কি কি প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি। বলতেছে ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয়, তবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এক, যে নদী ও জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়নের ফলে নদী ও জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। ভূমিকম্পের সময় মাটির তরলীকরণ, দেখো তরলীকরণ বা লিকুইফেশনের ঝুঁকি কমাতে প্রাকৃতিক জলাধার রক্ষা করা জরুরি, কিন্তু অনেক নদী মৃত বা ভরাট হয়ে গেছে। 2 নম্বর বলতেছে কি অবকাঠামো, নিয়ম না মেনে নদী বা জলাশয়ের ওপর ব্রিজ, কালভার্ট এবং কি করতেছে বাঁধ নির্মাণ করা হচ্ছে, যা দুর্যোগের ঝুঁকি বাড়ায়। ভূমিকম্প সহনশীল এবং অবকাঠামো নির্মাণে আরও কঠোর হওয়া প্রয়োজন। এরপরে 3 নম্বর জনসচেতনতা, সবচেয়ে কি ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এই ভূমিকম্পের সময় মানুষ হচ্ছে কি যে সচেতন থাকতে পারে না, কি যে সঠিক পদক্ষেপটা গ্রহণ করতে পারে না। বলতেছি জনসচেতনতা সৃষ্টি করতে হবে, যে নদী ও পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশবাদীরা কর্মসূচি পালন করেছে, যা পরোক্ষভাবে দুর্যোগ মোকাবেলায় সহায়ক। এরপর বলতেছে পরিশেষে বলা যায় প্লেট সীমানায় অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের মতো অতীতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিত নগরায়ন ও জলাধার সংরক্ষণের মাধ্যমে এই ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত হতে হবে। দেখো, এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।